কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের জেরে কার্যত পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশে। রাজধানী ঢাকা থেকে শুরু হয়ে ক্রমশই চট্টগ্রাম ও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছে আন্দোলন। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে রাজকারদের নিয়ে মন্তব্যে কার্যত আগুনে ঘি ঢালে। কয়েকদিন আগে অবশ্যই মন্তব্য করেন শেখ হাসিনা। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তখনও বাংলাদেশের এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এতটা ভয়াবহ আকার ধারণ করেনি, কিন্তু চীন সফর সেরে বাংলাদেশ ফিরেই প্রধানমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? আমার প্রশ্ন, মুক্তিযোদ্ধাদের নাতি পোতারা পাবে না তো কে পাবে? রাজাকারদের নাতি পোতারা পাবে? দেশবাসীর কাছেও প্রশ্ন, নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার ফেলে রেখে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, যুদ্ধ করে দেশের বিজয় এনে দিয়েছিল বলেই আজকে উচ্চ পদে আসীন। নইলে পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে মরতে হতো। আগে এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট ছিল না। করাচি থেকে ভিসা নিয়ে আন্তর্জাতিক ফ্লাইট ধরতে হতো, হয় করাচি নয়তো ভারত থেকে ধরতে হতো আন্তর্জাতিক ফ্লাইট। এই তো ছিল অবস্থা। এখন যারা লাফালাফি করছে তারা 15 বছর বা 20 বছর আগে পরিস্থিতি কি ছিল এরা জানে না। কার্যত প্রধানমন্ত্রীর এই বিবৃতির পরে বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে, যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবারে কথা বলতে পারছে। ধরে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। আজকে আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে, কারণ যখন করাচি রাজধানী, এরপর রাজধানী হলো ইসলামাবাদ, তারপর হলো পিন্ডি। তো সেখান থেকে বিদেশে যাওয়ার ভিসা দিত। আন্তর্জাতিক কোনো ফ্লাইট ঢাকা থেকে চলতো না, ওই করাচির থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো, হয় দিল্লি থেকে নয় করাচি থেকে। এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট যেত না, এটা আমার নিজের অভিজ্ঞতা। জাতির পিতা মুক্তি পেলেন 69 সালে। এরপর আমি ইটালিতে গেলাম আমার স্বামীর সাথে কর্মস্থলে যাওয়ার জন্য। আমাকে করাচিতে যে 2 রাত থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপর আমি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারলাম। এইটা ছিল আমাদের অবস্থাটা। তো এরা তো ছেলেমেয়েরা তো ওটা দেখেনি, বা এখন যারা লাফাচ্ছে, এমনকি 15 বছর আগে বা 20 বছর আগে বাংলাদেশ সম্পর্কে তারা বোধহয় জানে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই মন্তব্য নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, তার মানে কি রাজাকারদের নাতিপোতারা পাবে বলে ছাত্র আন্দোলন যুক্ত একাংশকে রাজাকারদের নাতিপোতা বলে দাগিয়ে দিলেন? এমনিতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও রাজাকার বিষয়গুলি খুবই সংবেদনশীল, তাই খোদ প্রধানমন্ত্রীর মুখে এই ধরনের মন্তব্য শুনে পরিস্থিতি যে আরও ঘোরালো হবে সেটাই স্বাভাবিক, আর হচ্ছেও সেটা। অনেকেই বাংলাদেশের এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে বাংলাদেশে গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। যদিও বাংলাদেশ সরকারের দাবি এখনো পর্যন্ত 19 জনের মৃত্যু হয়েছে, যদিও এটি সরকারি পরিসংখ্যান, আসলে নিহতের সংখ্যাটা আরও অনেক বেশি বলেই দাবি সেদেশের রাজনৈতিক মহলের। মৃতদের অধিকাংশই ছাত্র ও চাকরি প্রার্থী। দেশের অধিকাংশ বড় শহরে ইন্টারনেট বন্ধ, কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ, এমনকি বাংলাদেশের একটি টিভি চ্যানেলে ঢুকে জোর করে সম্প্রচার বন্ধ করারও অভিযোগ উঠছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশাসন গতকালই আন্দোলনকারীদের দাবি দাওয়া নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিল। আন্দোলনকারীরা মানেননি। তাদের বক্তব্য, লাশের উপর দিয়ে কোনো আলোচনাই হয় না, আগে ইন্টারনেট চালু করতে হবে, কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে, কোটা নীতি বদলে লিখিত গ্যারান্টি দিতে হবে,
বাংলাদেশের সংসদের অধিবেশন ডাকতে হবে, সেটা না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের বিক্ষোভ আন্দোলন ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে। সময় যত গড়াচ্ছে আন্দোলনের তীব্রতা ততই ঝাঁঝালো হচ্ছে। অন্যান্য আন্দোলনের মতোই এই আন্দোলনেরও উৎস বা এপিসেন্টার কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, আন্দোলন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে অন্য বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও। পরিস্থিতি এমনই যে দেশের বিভিন্ন স্থানে জারি হয়েছে কারফিউ। যেখানেই গন্ডগোল দেখছে সেখানেই সেনারা গুলি চালাচ্ছে। এইভাবে পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। পুলিশ ও আধা সামরিক বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখনো পর্যন্ত বাংলাদেশে 105 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশের পরিস্থিতিকে একটি অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছে। তবে সেই সঙ্গে এটাও আশ্বাস দিয়েছে যে বাংলাদেশে থাকা পড়ুয়া সহ সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তার দিকে নজর রাখা হচ্ছে। এছাড়াও শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সাহসী বক্তব্য সোশ্যাল মিডিয়া তোলপাড় ফেলে দিয়েছে। বিতর্কিত এই ভিডিওতে দেখা গিয়েছে মিডিয়ার সামনে ওই ছাত্রী বলছেন তিনি বাড়ি থেকে আসার সময় তারা বাবাকে বলে এসেছেন যে যদি তার মৃত্যু হয় তার দেহ যেন রাস্তা থেকে ওঠানো না হয়। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র রাস্তা থেকে না তুলে। আমরা ঢাবি স্টুডেন্ট ভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা মানে দমে যাই না, জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি উঠে আসছে যে ঢাবি এখন পর্যন্ত কোনো আন্দোলন মিথ্যা যায় না। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র থেকে রাস্তা থেকে না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যে বিজয় ঘোষণা করে আমার রাষ্ট্র তারা দাপন করে। এটা ভাষা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে। ইতিমধ্যে রাজধানী ঢাকার রামপুরে বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার 18 জুলাই বিকেলে বিটিভি কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করেন একদল লোক। পরে তারা ভিতরে থাকা দুটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এরপরেও বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।